Good afternoon. Good afternoon. দাঁড়া, আমি আগে একটুখানি পিপিটিটা খুলে নিই, তারপরে শুনছি। বলো। কোনো ভিডিও দেখাচ্ছে না? এই তো আমি ক্লারি আছি, ক্লাস হচ্ছে। আমাকে শুনতে পাচ্ছ সবাই? আমি অডিবল? আমি অডিবল? শুনতে পাচ্ছ সবাই? যে শুনতে পাচ্ছ না সে একবার রিজয়েন করে নিও। যে শুনতে পাচ্ছ না সে একবার রিজয়েন করে নিও। হ্যাঁ, এটা আমার ফার্স্ট ক্লাস। যদি কেউ শুনতে না পাও একবার রিজয়েন করে নিও। স্টার্ট করছি ক্লাস আজকে। যদি নোট করো তাহলে খাতা লাগবে, আমি পিডিএফ দিয়ে দেবো তোমাদেরকে। যদি কিছু নোট করতে চাও তাহলে খাতাটাকে নিয়ে এসো, নাহলে আমি পিডিএফ দিয়ে দেবো। চলো স্টার্ট করা যাক আজকের ক্লাস। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তখন একবার জিজ্ঞেস করে নিও। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তখনই জিজ্ঞেস করে নিও। হ্যাঁ বাবা, খাতা পেন নিয়েই বসো। চলো স্টার্ট করছি ক্লাস। প্রথমে আসছি পৃথিবীর শেপ কেমন। আমরা আজকে যেটা পড়বো সেটা ভারতবর্ষের অবস্থান, ভারতবর্ষ কোথায় রয়েছে সেই অবস্থানটা পড়বো। ভারতবর্ষের অবস্থানটা পড়বো। চলো আগে একটু শুরু করি, তারপর দেখছি। ফার্স্টে হচ্ছে ভারতবর্ষের অবস্থান পড়ব। তার আগে আমাদের পৃথিবীর সম্বন্ধে কয়েকটা জিনিস একটু জেনে নিতে হবে। প্রথমটা কি হচ্ছে, সেটা হচ্ছে পৃথিবীর শেপটা কিরকম। পৃথিবীর শেপ কিরকম রয়েছে? পৃথিবীর শেপকে বলা হয় অবলেট স্ফেরয়েড, বা তুমি বলতে পারো এটা একটা জিওয়েড। জিওয়েডটাকে বাংলাতেও জিওয়েডই বলা হয়। পৃথিবীর শেপটাকে বলা হচ্ছে অবলেট স্ফেরয়েড বা জিওয়েড টাইপের। সেটা কি? যদি বলা হচ্ছে ধরো একটা বৃত্ত রয়েছে, নর্মাল একটা বৃত্ত রয়েছে। বৃত্তটা কিরকম হয়ে থাকে? বৃত্তটা হয়ে থাকে 2D। বৃত্তটার কোনো দৈর্ঘ্য মানে বৃত্তটা 2D এর মধ্যে থাকে, তো দুটো ডাইমেনশনের মধ্যে রয়েছে। এবার যদি বলা হয় যে 2Dটাকে তুমি একবারে 3D ফরমেশন দিলে তাহলে তুমি কিরকম শেপ পাবে? যদি কোনো একটা জায়গায় একটা 2D জিনিস থাকে, বৃত্ত রয়েছে, বৃত্তটাকে তুমি 3D ফরমেশন দিয়ে দাও, তুমি কিরকম পাবে? বৃত্তটাকে 3D ফরমেশন দিলে তুমি সেখান থেকে পাবে একেবারে স্ফিয়ার। ঠিক আছে, বৃত্তটাকে যদি 3D ফরমেশন দাও তুমি পাবে স্ফিয়ার, মানে প্রপার একদম একটা গোল বল, সেটা হচ্ছে স্ফিয়ার। ঠিক আছে, কিন্তু কিন্তু যদি পৃথিবীর কথা বলা হয়, পৃথিবীর দেখো দেখো নর্মাল বৃত্তের কি হয়ে থাকে? বৃত্তের সব দিকটা এই দিকের যে ব্যাসার্ধ, এই দিকের ব্যাসার্ধ দুটোই সমান হয়ে থাকে। এই দিকের ব্যাসার্ধ এবং এদিকের ব্যাসার্ধ, দুদিকের ব্যাসার্ধ সমান হয়ে থাকে, সেটা হচ্ছে বৃত্ত। কিন্তু পৃথিবীর শেপটা যদি বলা হয়, পৃথিবীর শেপটাতে পৃথিবীর সমস্ত দিকের ব্যাসার্ধ সমান নয়,
কেন্দ্র থেকে শুরু করে এই দিকটা পর্যন্ত সেটা হচ্ছে নিরক্ষীয় ব্যাসার্ধ, কেন্দ্র থেকে শুরু করে এতটা পর্যন্ত সেটা হচ্ছে নিরক্ষীয় ব্যাসার্ধ, এবং কেন্দ্র থেকে শুরু করে এই পর্যন্তটা এটা হচ্ছে মেরু ব্যাসার্ধ। তো ভালো করে দেখো, নিরক্ষীয় ব্যাসার্ধটা সেটা একটুখানি বড়, নিরক্ষীয় ব্যাসার্ধ যথেষ্ট বড় হয়ে থাকে 6378.8 কিলোমিটার, এবং এইটা রয়েছে এই উপর দিকে যেটা মেরু ব্যাসার্ধ, মেরু ব্যাসার্ধটা হচ্ছে 6356.8 কিলোমিটার। তো বেসিক্যালি পৃথিবীকে যদি আমরা একটা 3D ফরমেশন দিই, আমরা কিরকম শেপ পাবো? আমরা প্রপার একটা কমলা লেবুর মতো শেপ পাবো, আমরা প্রপার একটা কমলা লেবুর মতো শেপ পাবো যদি এটাকে আমরা 3D ফরমেশন দিই। এই কারণে পৃথিবীর শেপটাকে প্রপার স্ফিয়ার বলা যায় না, পৃথিবীর শেপটাকে বলা হয় অবলেট স্ফিয়ার বা জিওয়েড। এটাকে অবলেট স্ফিয়ারও বলা হয় বা এটাকে জিওয়েড বলা হয়, ঠিক আছে? অবলেট স্ফিরয়েড বা জিওয়েড বলা হয়। আমি তোমাদেরকে বাংলাতে দেবো, ডোন্ট ওয়ারি, শুধু এই একটা স্লাইডের বাংলা নেই। অবলেট স্ফেরয়েড বা জিওয়েড বলা হয়, তোমরা এটাকে অবলেট স্ফেরয়েড লিখতে পারো বা এটাকে জিওয়েড লিখে রাখতে পারো, ঠিক আছে? এটার যেটা নিরক্ষীয় ব্যাসার্ধ, নিরক্ষীয় ব্যাসার্ধটা সেটা হচ্ছে 6378.1 কিলোমিটার, আর একটা যদি বলা হচ্ছে যে মেরু অঞ্চলের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে 6356 কিলোমিটার। তো দুটো জায়গাতেই এটা প্রশ্ন আসতে পারে যে নিরক্ষীয় ব্যাসার্ধ কত এবং মেরু অঞ্চলে ব্যাসার্ধ কত। ওকে, আচ্ছা, এর পরের যেটা আসছি সেটা হচ্ছে অক্ষরেখা কাকে বলা হয়। অক্ষরেখা কাকে বলা হয় বাংলাতে দেওয়া রয়েছে, আমি পিডিএফটা দিয়ে দেবো, যদি মনে করো নোট করবে, নোট করতে পারো, ঠিক আছে? আচ্ছা, অক্ষরেখা কাকে বলা হচ্ছে, অক্ষরেখা কাকে বলা হয় দেখার জন্য আমি পুরো একটা ছবি দিয়ে তোমাদেরকে বলছি। দেখো, এইটা হচ্ছে পৃথিবীর মহাবৃত্ত, এইটা হচ্ছে পৃথিবীর মহাবৃত্ত বা এটাকে নিরক্ষরেখা বলা হয়। আমি আগে পুরোটা পড়িয়ে নেব, তারপরে আমি এমসিকিউ করাবো। তোমরা ক্লাসের মধ্যে যদি এখন এটাকে একটু মন দাও তাহলে তোমাদের এমনিতেই জিনিসগুলো হয়ে যাবে। তোমরা এত প্লিজ কথা বলো না, আগে ক্লাসে আমি যেটা পড়াচ্ছি সেটাকে একটু মন দিয়ে শুনে নাও। আমার মনে হয় এটা পড়ানোর পর তোমাদের কোনো কোয়েরি থাকবে না। আর যদি জিজ্ঞেস করো যে এমসিকিউ কবে হবে, এমসিকিউ আমি লাস্টে করাই, আগে আমি চ্যাপ্টারটাকে শেষ করাই তারপর এমসিকিউ করাই। এমসিকিউ তো অনেক জায়গাতেই দেখতে পাবে, আগে চ্যাপ্টার ডিটেলসটা জানা দরকার, ঠিক আছে? তাই এই মুহূর্তে অন্য কোনো প্রশ্ন না করে তোমরা যদি এইটাকে একটু মন দিয়ে শোনো, তোমাদের একেবারে ক্লাসের মধ্যে পড়াটা হয়ে যাবে, বাকিটা তোমাদের কল, ঠিক আছে? দেখো, এইটাকে বলা হচ্ছে মহাবৃত্ত, এইটাকে বলা হচ্ছে মহাবৃত্ত। মহাবৃত্ত মানে কি? মহাবৃত্ত হচ্ছে নিরক্ষরেখা 0 ডিগ্রি, এর থেকে বড় বৃত্ত পৃথিবীতে আর হতে পারে না, এর থেকে বড় বৃত্ত পৃথিবীতে আর হতে পারে না, এটাকে বলা হচ্ছে মহাবৃত্ত। এটা এতটাই বড় যেটা পৃথিবীকে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ এই দুটো জায়গাতে ভাগ করেছে। এর উপরের পোর্শনটা পুরোটাই হয়ে যাচ্ছে আমাদের উত্তর গোলার্ধ, এর নিচের পোর্শনটা পুরোটাই হয়ে যাচ্ছে দক্ষিণ গোলার্ধ, ঠিক আছে? এটা পৃথিবীকে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ দুটো জায়গাতেই ভাগ করেছে। এবার আসছি অক্ষরেখা কাকে বলা হয়। দেখো, নিরক্ষরেখাটাও একটা অক্ষরেখা, এটা তো নিরক্ষরেখা, এর অনেকগুলো নাম রয়েছে। এটা হচ্ছে নিরক্ষরেখা বা এটার নাম হচ্ছে বিষুবরেখা, এটার নাম হচ্ছে মহাবৃত্ত, এরকম অনেকগুলো নাম রয়েছে, ঠিক আছে? এবার আসছি অক্ষরেখা কাকে বলা হয়। এই যে আমাদের নিরক্ষরেখাটা গেছে, নিরক্ষরেখা থেকে যদি আমি একটা লাইন টানছি পৃথিবীর কেন্দ্র পর্যন্ত, নিরক্ষরেখা থেকে ভালো করে বুঝবে, নিরক্ষরেখা থেকে আমি একটা লাইন টানলাম যেটা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত গেল, পৃথিবীর কেন্দ্র পর্যন্ত লাইন ড্র করলাম। এবার এই যে লাইনটা পেলাম, এই লাইনটার ওপরে, ওপরে বা নিচে তুমি যেদিকে ইচ্ছা করতে পারো, আমি ওপর দিকে দেখাচ্ছি, ওপর দিকে উত্তর দিকে আমি একটা ধরো 30 ডিগ্রির কোণ আঁকলাম, উত্তর দিকে আমি একটা 30 ডিগ্রির কোণ আঁকলাম। 30 ডিগ্রির কোণটা যদি আঁকি তাহলে কোণ আঁকতে গেলে আমার দুটো রেখা দরকার, এইটা তো ছিলই, তার ওপরে একটা ওপরের লাইনটা দিলাম, নিয়ে আমি একটা 30 ডিগ্রির কোণ আঁকলাম, ঠিক আছে? এই যে 30 ডিগ্রিটা পেলাম,
এই লাইনটা গিয়ে ভূপৃষ্ঠে যে জায়গাটাতে টাচ করলো, এই যে আমি কোণটা আঁকলাম, এই লাইন, এই যে কোণটা, সেটা ভূপৃষ্ঠে গিয়ে যে জায়গাটাতে টাচ করলো সেই জায়গাটা হয়ে গেল 30 ডিগ্রি নর্থ অক্ষাংশ, 30 ডিগ্রি নর্থ অক্ষাংশ বা 30 ডিগ্রি উত্তর ল্যাটিটিউড। এটা হচ্ছে নিরক্ষরেখার সাথে কোনো একটা বিন্দুর যে কৌণিক দূরত্ব তাকে বলা হয় অক্ষাংশ। এই যে নিরক্ষরেখা থেকে কেন্দ্র পর্যন্ত লাইন টানলাম, তার উপরে বা নিচে, উত্তর দিকে করলে উত্তর হবে, দক্ষিণ দিকে করলে দক্ষিণ হবে। উত্তর দিকে আমি যে কোণটা আঁকলাম, যে প্রপার কোণটা আমি এখানে আঁকলাম, এই কোণটা ভূপৃষ্ঠে গিয়ে যে জায়গাটাতে টাচ করলো তাকে বলা হচ্ছে অক্ষাংশ। ক্লিয়ার হয়েছে? অক্ষাংশ হচ্ছে জাস্ট একটা সিঙ্গেল পয়েন্ট, একটা ছোট সিঙ্গেল পয়েন্ট, সেটা হচ্ছে অক্ষাংশ। ক্লিয়ার? তাহলে এই জায়গাতেও 30 ডিগ্রি হতে পারে, এই জায়গাতেও 30 ডিগ্রি হতে পারে, পিছন দিকেও 30 ডিগ্রি হতে পারে, সব জায়গাতেই 30 ডিগ্রি অক্ষাংশ হতে পারে। কারণ বলটা, ধরো একটা বল রয়েছে, বলের আমি এদিক থেকেও করতে পারি, এদিক থেকেও করতে পারি, এদিক থেকেও করতে পারি, সব জায়গা থেকেই 30 ডিগ্রি অক্ষাংশ করতে পারি, তাই তো? ওকে, বুঝলাম আমি এটা। তো এখানে কি বলা হচ্ছে, পৃথিবীর সাথে উত্তর ও দক্ষিণে কোন একটি বিন্দুর যে কৌণিক দূরত্ব তাকে বলা হচ্ছে অক্ষাংশ, তাকে বলা হচ্ছে অক্ষাংশ। ওকে, অক্ষাংশ কাকে বলে বুঝলে? এবার দেখো, এই যে অক্ষাংশগুলোর কথা আমি বলছিলাম, অক্ষাংশ হচ্ছে জাস্ট এ সিঙ্গেল পয়েন্ট। অক্ষাংশটা এই পয়েন্টটাও তো 30 ডিগ্রি হতে পারে, এই পয়েন্টটাও 30 ডিগ্রি হতে পারে, এই পয়েন্টটাও 30 ডিগ্রি হতে পারে। একটা বলের চারদিকে আমি 30 ডিগ্রি করতে পারি। এবার আমাকে কোনো একটা পার্টিকুলার জায়গা বোঝাতে হবে, তার মানে পুরোটাই 30 ডিগ্রি রয়েছে, এটাও 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি। কিন্তু যদি আমি এই সমস্ত 30 ডিগ্রির অক্ষাংশ যেগুলো রয়েছে, যতগুলো আমার 30 ডিগ্রির অক্ষাংশ রয়েছে, সেই অক্ষাংশগুলোকে যদি আমি একটা কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করি, যতগুলো 30 ডিগ্রির অক্ষাংশ কিংবা যতগুলো 60 ডিগ্রির অক্ষাংশ যা যাই রয়েছে, সেগুলোকে যদি আমি একটা কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করি, যেটা পৃথিবীকে একদম গোল করে ঘিরে রেখেছে, যেটা পৃথিবীকে গোল করে ঘিরে রেখেছে এবং পৃথিবীর নিরক্ষরেখার সাথে যেটা বাউন্ডারিতে প্যারালালে রয়েছে, পৃথিবীকে গোল করে ঘিরে রেখেছে এবং পৃথিবীর নিরক্ষরেখার সাথে যেটা সমান্তরালে অবস্থান করছে, তখন তাকে বলা হবে অক্ষরেখা। তখন তাকে বলা হবে অক্ষরেখা। পৃথিবীকে ঘিরে রেখেছে এবং নিরক্ষরেখার সাথে সমান্তরাল ভাবে অবস্থান করছে, তখন তাকে বলা হচ্ছে অক্ষরেখা। অক্ষাংশ, অক্ষাংশ মানে জাস্ট আ সিঙ্গেল পয়েন্ট, একটা ছোট পয়েন্ট। আর অক্ষরেখা যদি বলা হয়, অক্ষরেখা যেটা পৃথিবীকে এরকম গোল করে ঘিরে রেখেছে এবং পৃথিবীর নিরক্ষরেখার সাথে সমান্তরালে অবস্থান করছে, অক্ষরেখা হচ্ছে এটা। ক্লিয়ার হলো? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? এর পরেরটাতে আসছি, যে কতগুলো সংখ্যা রয়েছে, কতগুলো অক্ষাংশ রয়েছে বা কতগুলো অক্ষরেখা রয়েছে। দেখো, নিরক্ষরেখাটা সেটাও, নিরক্ষরেখাটা সেটাও হচ্ছে একটা অক্ষরেখা, এটা নিরক্ষরেখা রয়েছে, এটাও হচ্ছে একটা অক্ষরেখা। এবং উত্তর দিকে কতগুলো অক্ষরেখা রয়েছে? উত্তর দিকে রয়েছে 89, দক্ষিণ দিকে রয়েছে 89। এগুলো হচ্ছে অক্ষরেখা। কেন আমি অক্ষরেখাকে 89 বললাম? তার কারণ কেন আমি অক্ষরেখাকে 89 বললাম? এখানে তো 90 লেখা রয়েছে, এখানে তো 90 লেখা রয়েছে, তার কেন আমি 89 বললাম? তার কারণ 90 ডিগ্রিটা না কোন রকম, 90 ডিগ্রিটা হচ্ছে শুধু একটা বিন্দু। অক্ষরেখা হতে গেলে এমন একটা রেখাকে করতে হবে যেটা পৃথিবীকে গোল করে রেখেছে এবং সেটা সমান্তরাল রয়েছে নিরক্ষরেখার সাথে। এইটা যেটা রয়েছে সেটা জাস্ট একটা ছোট্ট বিন্দু, এটা পৃথিবীকে গোল করে ঘিরে রাখেনি, এটা পৃথিবীকে গোল করে ঘিরে রাখেনি। অক্ষরেখা হওয়ার জন্য যে ক্রাইটেরিয়াটা, সেটা এটা ফুলফিল করেনি।
এই কারণে উত্তর দিকে রয়েছে 89টা অক্ষরেখা, নিচের দিকে রয়েছে 89টা অক্ষরেখা, নিরক্ষরেখাটাও একটা অক্ষরেখা। তো নাম্বার অফ অক্ষরেখা যদি বলা হয় 179, নাম্বার অফ অক্ষরেখা হচ্ছে 179, ঠিক আছে। এবং যদি অক্ষাংশ বলা হয় তাহলে কি হবে, নিরক্ষরেখা এটাও একটা অক্ষাংশ, উত্তর দিকে রয়েছে 90টা, দক্ষিণ দিকে রয়েছে 90টা, তো টোটাল যদি বলা হয় তাহলে সেটা হয়ে যাচ্ছে 181। অক্ষাংশ যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে, অক্ষাংশ হয়ে যাচ্ছে আমাদের 181। তুমি 90 যোগ করো 181 হবে। অক্ষরেখার মধ্যে এইটা কনসিডার হয় না, অক্ষরেখার মধ্যে এইটা কনসিডার হয় না, কিন্তু অক্ষাংশের মধ্যে এগুলো কনসিডার করা হয়। ক্লিয়ার? হ্যাঁ, পিডিএফ দেবো। ক্লিয়ার? ওপরেরটা যেটা রয়েছে অক্ষাংশের 90 ডিগ্রিটা হচ্ছে অক্ষাংশ, সেটা কোনো অক্ষরেখা নয়। 90 ডিগ্রিটা হচ্ছে অক্ষাংশ, অক্ষ রেখা হতে গেলে যে জিনিসগুলো দরকার সেটা 90 ডিগ্রি ফুলফিল করে না, তাই ওটা অক্ষরেখা নয়। হ্যাঁ, নিরক্ষরেখাকে কাউন্ট করা হবে। অক্ষরেখা মানে হচ্ছে প্যারালাল, অক্ষাংশ মানে হচ্ছে ল্যাটিটিউড। অক্ষরেখা মানে প্যারালাল, অক্ষরেখা হচ্ছে যতগুলো সেম ডিগ্রি অক্ষাংশ রয়েছে সেই সেম ডিগ্রি অক্ষাংশগুলোকে যদি একটা কাল্পনিক রেখা দ্বারা আমরা ড্র করি এবং যেটা পৃথিবীকে ঘিরে রেখেছে এবং নিরক্ষরেখার সাথে সমান্তরালে অবস্থান করছে, তাকে বলা হয় অক্ষরেখা। বাকিটা বুঝতে পেরেছো? উত্তর দিকে 89টা হবে, দক্ষিণ দিকে 89টা হবে, কারণ 90 ডিগ্রিটা ওটা একটা অক্ষাংশ, ওটা অক্ষরেখার মধ্যে আসবে না, ওটা একটা অক্ষাংশ, ওটা অক্ষরেখার মধ্যে আসবে না। সবার কাছে ক্লিয়ার? আমি পরেরটাতে যাই। রূপম কি লেটে জয়েন করেছো? রূপম কি লেটে জয়েন করেছো? যে লেটে জয়েন করবে, যে 1:30টার সময় জয়েন করবে, সে তো বুঝতে পারবে না, এটা খুব সাধারণ ব্যাপার। যে লেটে জয়েন করেছো সে বুঝতে পারবে না, এটা খুব সাধারণ ব্যাপার। ক্লাসটা টাইমে জয়েন করো, তাহলে দেখো ঠিক বুঝতে পারবে। একবার তুমি রেকর্ডের দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, পরেরটাতে হচ্ছে কিছু কিছু মেন অক্ষরেখা আমাদের বুঝতে হবে, কারণ আমাদের যখন হিট জোন হচ্ছে টাইমটা বুঝতে হবে, সেই ক্ষেত্রে আমাদের কিছু কিছু অক্ষরেখা জেনে রাখা দরকার। আমি একটা জাস্ট ছোট্ট কথা একটুখানি বলে নিয়ে তারপর ক্লাসটা মানে কন্টিনিউ করছি। সেটা হচ্ছে, দেখো আমার না 1 ঘন্টা করে ক্লাসের টাইম। একটা জিনিস সবাইকে বলে রাখছি, আমার 1 ঘন্টা করে ক্লাসের টাইম। তোমরা যদি কেউ এরকম থাকো যে ধরো আমি 1:25 পর্যন্ত পড়ে নিয়েছি, যেমন এখন হলো আমি 1:25 পর্যন্ত পড়িয়ে নিয়েছি, তোমরা কেউ এখন জয়েন করেছো, জয়েন করে বলছো ম্যাম আমি কিচ্ছু বুঝতে পারছি না, তাহলে বাবু তার তোমাকে একটু আগেরটা দেখে নিতে হবে, কারণ তোমার জন্য যদি আমি রিপিট করি তাহলে বাকিদের অনেক লেট হয়ে যাবে। তারা তো ঠিক সময় ক্লাসে জয়েন করেছে, আমি খুব আস্তে আস্তে বলছি, তোমরা একটুখানি যারা লেটে জয়েন করবে তোমরা আগেরটা দেখে নিও, বাকিটা এখান থেকে বোঝার চেষ্টা করো। চলো, পরেরটাতে কি আসছে, পরেরটা হচ্ছে কিছু ইম্পর্টেন্ট অক্ষরেখা যেগুলোকে আমাদের বুঝতে হবে। কিছু ইম্পর্টেন্ট অক্ষরেখাগুলো কি কি রয়েছে, প্রথমটা হচ্ছে নিরক্ষরেখা, এটা হচ্ছে ইকুয়েটর, এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে নিরক্ষরেখা, ঠিক আছে, এটা হচ্ছে নিরক্ষরেখা। তারপরেরটা কি হচ্ছে, এটা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার, এর ভ্যালু হচ্ছে 23.5 ডিগ্রি। এটা ভীষণ ইম্পর্টেন্ট, ভারতের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, কারণ ভারত এইরকম জায়গাতে অবস্থিত, এটা ভারতের পুরো মধ্যখান থেকে গেছে, এটাকে বলা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা। ট্রপিক অফ ক্যান্সার বলা হচ্ছে, বা এটার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, এটার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। ওকে, আচ্ছা, নিচে এটার ভ্যালু হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর, এর ভ্যালু হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর নর্থ। এর পরেরটা হচ্ছে, এর পরেরটা হচ্ছে এইটা ট্রপিক অফ ক্যাপ্রিকান, এটা হচ্ছে ট্রপিক অফ ক্যাপ্রিকান, যাকে বলা হয় মকর ক্রান্তি রেখা, যাকে বলা হয় মকর ক্রান্তি রেখা, তার ভ্যালু হচ্ছে 23.5 ডিগ্রি দক্ষিণ,
তার ভ্যালু হচ্ছে 23.5 ডিগ্রি দক্ষিণ। এগুলো ভীষণ জানা দরকার, কারণ এরপর আমরা হিট জোন করব, তখন দরকার লাগবে। এটা হচ্ছে 23.5 ডিগ্রি দক্ষিণ, যাকে বলা হচ্ছে মকরকান্তি রেখা। এরপর উত্তর দিকে এসো, এটা হচ্ছে আর্কটিক সার্কেল বা সুমেরু বৃত্ত। এটাকে বলা হচ্ছে আর্কটিক সার্কেল বা সুমেরু বৃত্ত। এটাকে বলা হচ্ছে সুমেরু বৃত্ত বা আর্কটিক সার্কেল। 66.5 ডিগ্রি উত্তর, 66.5 ডিগ্রি উত্তর আর্কটিক সার্কেল। তারপরে দক্ষিণেরটা রয়েছে 66.5 ডিগ্রি দক্ষিণ, এটাকে বলা হয় কুমেরু বৃত্ত। এটাকে বলা হচ্ছে আমাদের কুমেরু বৃত্ত। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল আমাদের, এই হচ্ছে টোটাল, এই হচ্ছে টোটাল আমাদের যা মেন মেন অক্ষরেখা রয়েছে। মেন মেন যা অক্ষরেখা রয়েছে সেগুলো হচ্ছে এইটা। ঠিক আছে, এগুলোর ওপর বেস করে আমাদের পরেরটা দরকার লাগবে, তাই আমি এগুলোকে বলে রাখলাম। ক্লিয়ার, বুঝলাম? হ্যাঁ, এবার দেখো হিট জোনটা কি হচ্ছে। এটাকে বলা হয় তাপ বলয়, পৃথিবীর তাপ বলয় বা হিট জোন। সূর্য থেকে যতটা তাপ পৃথিবীতে আসছে, সেই সমস্ত তাপটা কোনো একটা জায়গাতে লম্বভাবে পড়ছে এরকম হয় না কিন্তু, উল্টে মানে মানে সব জায়গাতে লম্ব হয়ে পড়ছে এরকম জিনিসটা হয় না, উল্টে একটা জায়গা, একটা অক্ষাংশ রয়েছে, যে অক্ষাংশ থেকে যে অক্ষাংশের মধ্যে সূর্যের তাপটা লম্বভাবে পড়বে। এর বাইরে কোথাও সূর্যের তাপটা লম্বভাবে পড়ে না, এবং লম্বভাবে পড়লে সেখানে টেম্পারেচার বেশি হবে। কোনো একটা জায়গাতে যদি সূর্যের তাপটা এরকম লম্বভাবে পড়ে, তাহলে সেখানকার টেম্পারেচারটা খুব বেশি লেভেলে হয়, সেখানকে খুব বেশি টেম্পারেচার হয়ে থাকে। দেখো সূর্য হচ্ছে এটা, সূর্যের তাপটা এইটা হয়ে যাচ্ছে আমাদের 23.5 ডিগ্রি উত্তর, এইটা হচ্ছে 23.5 ডিগ্রি দক্ষিণ। 23.5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ এই জায়গাটাতে সূর্যের তাপ একমাত্র লম্বভাবে পড়ে, এর বাইরে কোথাও সূর্যের তাপটা লম্বভাবে পড়ে না। সেই কারণে এই জায়গাটা বাকি সমস্ত জায়গার তুলনায় সব থেকে বেশি উষ্ণ হয়ে থাকে, এবং সেই কারণে এই জায়গাটাকে বলা হয় টরিড রিজিয়ন বা উষ্ণমণ্ডল। বাংলাতে বলা হচ্ছে উষ্ণমণ্ডল। 23.5 ডিগ্রি উত্তর থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ এই যে জায়গাটা রয়েছে, সেই জায়গাটাতে সূর্যের রশ্মি লম্বভাবে কিরণ দিচ্ছে। এর বাইরে কিন্তু কোথাও সূর্য লম্বভাবে কিরণ দিতে পারে না, এর বাইরে কোথাও সূর্য লম্বভাবে কিরণ দিতে পারে না। ঠিক আছে, আচ্ছা সেকেন্ড, 23.5 ডিগ্রি উত্তর থেকে 63.5 ডিগ্রি উত্তর, 23.5 ডিগ্রি উত্তর থেকে 63.5 ডিগ্রি উত্তর এবং 23.5 ডিগ্রি দক্ষিণ থেকে 63.5 ডিগ্রি দক্ষিণ, এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা ধরে নাও, এই জায়গাটা, এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাতে সূর্যরশ্মি তির্যক ভাবে কিরণ দেয়। এই জায়গাতে সূর্যরশ্মি তির্যক ভাবে কিরণ দেয়, এই জায়গাতে সূর্যরশ্মি তির্যক ভাবে কিরণ দেয়। তির্যক ভাবে কিরণ দেওয়ার জন্য সেখানে প্রচন্ড ঠান্ডা বা প্রচন্ড গরম কিছুই হয় না, এটাকে বলা হয় নাতিশীতোষ্ণ অঞ্চল। যেমন এই জায়গাটা হচ্ছে উষ্ণমণ্ডল, এখানে প্রচন্ড গরম হয়, টরিড রিজিয়ন বলা হয়। টেম্পারেট রিজিয়নটা মানে হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চল, মানে এখানে প্রচন্ড বেশি গরম কিংবা প্রচন্ড বেশি ঠান্ডা এরকম কোনোটাই হয় না, এটা হচ্ছে আমাদের নাতিশীতোষ্ণ অঞ্চল। এবং এর যে পরের পোর্শনটা, এরপর যে পরের পোর্শনটা মানে 66.5 ডিগ্রি উত্তর থেকে 90 ডিগ্রি উত্তর এবং 66.5 ডিগ্রি দক্ষিণ থেকে 90 ডিগ্রি দক্ষিণ, এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাতে সূর্যরশ্মির সাংঘাতিক লম্বভাবে তির্যকভাবে কিরণ দেয়, মানে সব থেকে বেশি তির্যকভাবে কিরণ দেয়, এবং এতটাই তির্যকভাবে কিরণ দেয় যে এখানে 6 মাস দিন 6 মাস রাত থাকছে, 6 মাস দিন 6 মাস রাত থাকছে। এই জায়গাটাকে বলা হচ্ছে আমাদের ফ্রিজিড রিজিয়ন বা হিমমণ্ডল। এই জায়গাটাকে বলা হচ্ছে ফ্রিজিড রিজিয়ন বা হিমমণ্ডল। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের পৃথিবীর তাপ বলয়, এইটাকে বলা হচ্ছে হিট জোন অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এটুকু বুঝতে পেরেছো সবাই? দেখো এবার আমি যেটা বললাম যে সূর্যের একটা জায়গাতে, সূর্যের যে রশ্মিটা রয়েছে সেটা পৃথিবীর একটা জায়গাতেই লম্বভাবে কিরণ দেয়, এর বাইরে কোথাও লম্বভাবে কিরণ দেয় না, তাই তো? এবার লম্বভাবে কিরণ দিচ্ছে 23.5 ডিগ্রি উত্তর থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ, 23.5 ডিগ্রি উত্তর থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ,
এই জায়গাতেই একমাত্র সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে, এর বাইরে কোথাও সূর্য লম্বভাবে কিরণ দেয় না। কিন্তু এই যে পুরো জায়গাটা রয়েছে, এই 23.5 ডিগ্রি উত্তর থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ, এই যে পুরো জায়গাটা রয়েছে, এই জায়গাতেও সব জায়গায় একসাথে সূর্য লম্বভাবে কিরণ দেয় না। সব জায়গাতে সূর্য একসাথে লম্বভাবে কিরণ দেবে এরকম হয় না। তো পৃথিবী কি করে, পৃথিবী একবার সোজা হয়, একবার হেলে যায় উত্তর গোলার্ধের দিকে, আবার সোজা হয়, আবার হেলে যায় দক্ষিণ গোলার্ধের দিকে। পৃথিবী এরকম করে তাপটা দেয়, একবার সে উত্তর গোলার্ধের দিকে হেলে যায়, একবার সে দক্ষিণ গোলার্ধের দিকে হেলে যায়। ঠিক আছে, এইরকম করে জিনিসটা হয়ে থাকে। এবং এই কারণেই সূর্য মানে পৃথিবীতে কোনো একটা সময় উত্তর গোলার্ধে সব থেকে বড় দিন থাকে, কোনো একটা সময় দক্ষিণ গোলার্ধে সব থেকে বড় দিন থাকে। তোমরা মাঝে মাঝে শুনেছো না যে আজকে উত্তর গোলার্ধে সব থেকে বড় দিন? সেটা এই কারণে হয়ে থাকে। দেখো, একদম ফার্স্ট থেকে বলছি। একদম ফার্স্ট হচ্ছে ধরো বছরের একদম প্রথম, ঠিক আছে, বছরের একদম প্রথম পৃথিবী ইনক্লাইন হয়ে সূর্যকে প্রদক্ষিণ করে। পৃথিবী স্ট্রেট ওয়েতে সূর্যকে প্রদক্ষিণ করতে পারে না। পৃথিবী তার অক্ষে 23.5 ডিগ্রি হেলে সূর্যকে প্রদক্ষিণ করে। এরকম স্ট্রেট স্ট্রেট হয় না, একবার উত্তরায়ণ হয়, একবার স্ট্রেট হয়, একবার দক্ষিণায়ন হয়। এটা আবর্তন গতির জন্য হয়ে থাকে। একদম বছরের প্রথমে পৃথিবীর অবস্থানটা থাকছে এইটা। বছরের প্রথম মানে আমি মার্চ মাসের কথা বলছি, মার্চ। ঠিক আছে, পৃথিবীর অবস্থান হচ্ছে এটা। পৃথিবী একদম স্ট্রেট থাকে। যখন একদম স্ট্রেট রয়েছে তখন সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দিচ্ছে নিরক্ষরেখার ওপর। সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দিচ্ছে তখন নিরক্ষরেখার ওপর। নিরক্ষরেখার ওপর লম্বভাবে কিরণ দিলে কি হবে, তখন নিরক্ষরেখার ওপর লম্বভাবে কিরণ দিলে সেটা হয়ে যাচ্ছে ভার্নাল ইকুইনক্স বা মহাবিষুব। এই কথাটার মানে কি? মানে হচ্ছে যেহেতু এই জায়গাটাতে লম্বভাবে কিরণ দিচ্ছে, নিরক্ষরেখার ওপর লম্বভাবে কিরণ দিচ্ছে, সেই কারণে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ দুটো জায়গাতেই দিন রাতের পরিমাণ সমান হবে। উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ দুটো জায়গাতেই দিন রাতের পরিমাণ সমান হবে। এই যে এখানে রয়েছে বিষুব, বিষুব রয়েছে, বিষুব কথার মানেই হচ্ছে দিন রাতের পরিমাণ সমান, দিন রাতের পরিমাণ সমান। ঠিক আছে, তো এইটা ডেট গুলো ভীষণ দরকার, ডেটের থেকে প্রশ্ন আসে। ফার্স্টেরটা হচ্ছে 21 মার্চ। এটাতে কি হচ্ছে, এটাতে ভার্নাল ইকুইনক্স হচ্ছে, যার মানে হচ্ছে মহাবিষুব, যার মানে উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ দুটো জায়গাতেই দিন রাতের পরিমাণ সমান। এবার পৃথিবী এখান থেকে এই জায়গাটাতে চলে যাচ্ছে, পৃথিবী এটা থেকে এই জায়গাতে চলে আসলো। এই জায়গাতে চলে আসলো মানে কি, পৃথিবী ইনক্লাইন হয়ে গেল টুয়ার্ডস নর্দার্ন হেমিস্ফিয়ার, পৃথিবী হেলে গেল উত্তর গোলার্ধের দিকে। পৃথিবী যদি উত্তর গোলার্ধের দিকে হেলে যায় তাহলে সেই সময় সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয় ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখার ওপর। সেই সময় সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয় ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখার ওপর। কর্কট ক্রান্তি রেখার ওপর এই সময় লম্বভাবে কিরণ দেয়। এবার এই জায়গাতে লম্বভাবে কিরণ দিচ্ছে, সেটা কি হচ্ছে, সেটা কবে হচ্ছে, হচ্ছে 21শে জুন। একটু ভেবে দেখো জুন মাসে আমাদের কিরকম গরম থাকে, কারণ ভারত তো এখানে অবস্থান করছে, তো ভারতের ওপরেই লম্বভাবে কিরণটা আসছে। এটা হচ্ছে 21শে জুন। এটাকে বলা হয় সামার সলিস্টিক্স বা কর্কট সংক্রান্তি। কর্কট সংক্রান্তি। এবার কর্কট সংক্রান্তিতে কি হয়, আমাদের এখানে অনেক বড় দিন থাকে, দিনটা অনেক বড় হয়, তাই তো? 6:30টার সময় কি সন্ধে হচ্ছে? তো এই সময় কি হয়, কর্কট সংক্রান্তিতে কি হয়, উত্তর গোলার্ধের সব থেকে বড় দিন থাকে, উত্তর গোলার্ধের সব থেকে বড় দিন হয়। ঠিক আছে, সেটা হচ্ছে 21শে জুন। 21শে জুন, কারণ এই সময় সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয় কর্কট ক্রান্তি রেখার ওপর। আবার পৃথিবী ব্যাক টু দিস, আবার এখান থেকে সে আবার এরকম হয়ে যায়। পৃথিবী প্রথমে স্ট্রেট ছিল, তারপর উত্তরে হেললো, তারপর আবার স্ট্রেট হলো, তারপর দক্ষিণে হেললো, এরকম হয়। তো পৃথিবী আবার ব্যাক টু দিস, আবার সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দিচ্ছে কোথায়, নিরক্ষরেখার ওপর। কবে? 23শে সেপ্টেম্বর। 23শে সেপ্টেম্বর, 23শে সেপ্টেম্বরটা হয়ে যাচ্ছে অটোমোনাল ইকুইনক্স, যেটাকে বলা হয় জলবিষুব। আবার একটু মনে করে দেখো, আমাদের মার্চ মাস আর অক্টোবর সেপ্টেম্বর এরকম সময় আবহাওয়াটা মোরালেস সেম থাকে, প্রচন্ড গরম নেই, প্রচন্ড ঠান্ডা নেই, কিচ্ছু নেই। তো সেটা হচ্ছে কি 23শে সেপ্টেম্বর। এই সময় আবার উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধতে দিন রাতের পরিমাণ সমান হয়। উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধতে দিন রাতের পরিমাণ সমান হয়। এটা হচ্ছে অটোমোনাল ইকুইনক্স, যেটাকে বলা হয় জল বিষুব।
যেটাকে বলা হয় জলবিষুব। ওকে, এরপরে আবার পৃথিবী এই জায়গা থেকে আবার এই জায়গাতে চলে আসছে, দক্ষিণ দিকে হেলে যাবে, তাই তো? দক্ষিণ দিকে হেলে গেলে কি হচ্ছে, সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দিচ্ছে ট্রপিক অফ ক্যাপ্রিকন, মকর কান্তি রেখার ওপর। এই সময় সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দিচ্ছে মকর কান্তি রেখার ওপর, ট্রপিক অফ ক্যাপ্রিকনের ওপর লম্বভাবে কিরণ দিচ্ছে। সেই কারণে দক্ষিণ গোলার্ধের সব থেকে বড় দিন হয় এই সময়, দক্ষিণ গোলার্ধের সব থেকে বড় দিন হয় কবে হচ্ছে 22শে ডিসেম্বর। 22শে ডিসেম্বর এটা হচ্ছে আমাদের মকর সংক্রান্তি। এটা হচ্ছে মকর সংক্রান্তি বা উইন্টার সলিস্টিক্স, যে সময় দক্ষিণ গোলার্ধে সব থেকে বড় দিন থাকে। ওকে, এই হচ্ছে কোন ডেটে কোনটা থাকছে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তোমাদের কোনো কোশ্চেন আছে এর মধ্যে? হ্যাঁ, উত্তরায়ণ দক্ষিণায়নই তো বলছি। পৃথিবী একবার হেলে যায় টুয়ার্ডস নর্দার্ন হেমিস্ফিয়ার, একবার হেলে যায় টুয়ার্ডস সাদার্ন হেমিস্ফিয়ার। জিকের মধ্যে জিওটা পড়ে। মুখস্থ করতে হবে বাবা। একটা হচ্ছে মহাবিষুব, একটা হচ্ছে জলবিষুব, দুটো আলাদা। ডেট যদি জিজ্ঞেস করা হয় মহাবিষুব জলবিষুব বলে বলা হবে, আদারওয়াইজ দুটোর ফাংশনই সেম। 25শে ডিসেম্বর তাহলে কিভাবে বড়দিন ধরা হয়? 25শে ডিসেম্বর মানে তুমি জেনুইনলি এটা জিজ্ঞেস করলে? 25শে ডিসেম্বরটাতে হচ্ছে কেক খায়, কেক খেয়ে মানুষ হ্যাপি হয়ে যায়, তাই ওটাকে বড়দিন বলে, আর কোনো কারণ নেই। ওকে, চলো পরেরটাতে যাই। এত পর্যন্ত ক্লিয়ার সবার কাছে? 22শে ডিসেম্বরটা হচ্ছে দক্ষিণ গোলার্ধের সব থেকে বড় লম্বা দিন, আর 21শে জুন হচ্ছে উত্তর গোলার্ধের সব থেকে লম্বা দিন। এটুকু ক্লিয়ার সবার কাছে? পরেরটাতে আসছি ভারতবর্ষের অবস্থান। পরেরটাতে আসছি ভারতবর্ষের অবস্থান। ভারতবর্ষের অবস্থান যদি বলা হয় ভারতের উত্তরতম বিন্দু কোনটা, দেখো ভারত পুরোপুরি হবে উত্তর গোলার্ধে অবস্থিত। ভারত পুরোপুরি হবে উত্তর গোলার্ধে অবস্থিত। তো ভারতের উত্তরতম বিন্দু সেটাও নর্থ হয়ে থাকে। ভারতের দক্ষিণতম বিন্দু সেটাকেও নর্থই বলি, কারণ ভারত পুরোটাই উত্তর গোলার্ধে অবস্থিত। নিরক্ষরেখার উত্তরে পুরোটা অবস্থিত, নিরক্ষরেখার উত্তরে সবটা অবস্থিত। তো ভারতের উত্তরতম বিন্দু যদি বলা হয় সেটা হচ্ছে 37°6' নর্থ। এটাকে বলা হচ্ছে ইন্দিরা কোল। এটা হচ্ছে ইন্দিরা কোল, 37°6' নর্থ, এটা ইন্দিরা কোল, ভারতের উত্তরতম বিন্দু। ওকে, আচ্ছা, ভারতের মূল ভূখণ্ডের জিনিসটা একটু খেয়াল করবে, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটা, সেটা হচ্ছে কন্যাকুমারী, সেটা হচ্ছে 8°4' নর্থ। মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটা? মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারী, 8°4' নর্থ। ঠিক আছে, আর যদি বলা হয় ভারতের দক্ষিণতম বিন্দু কোনটা, ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে এইটা, এটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট হচ্ছে ভারতের দক্ষিণতম বিন্দু। ঠিক আছে, ইন্দিরা পয়েন্ট হচ্ছে ভারতের দক্ষিণতম বিন্দু। এটাকে বলা হচ্ছে আমাদের পিগমিলিয়ন পয়েন্ট। এটাকে আরেকটা কথায় বলা হয় পিগমিলিয়ন পয়েন্ট। এটা ইন্দিরা পয়েন্ট রয়েছে, আরেকটা কথায় পিগমিলিয়ন পয়েন্ট বলা হয়। ওকে,
সবাই 22শে ডিসেম্বরেরটা বুঝতে পেরেছো? 22শে ডিসেম্বর কেন আমাদের উত্তর গোলার্ধে সব থেকে ছোট দিন হয় সেটা কি সবাই বুঝতে পেরেছো? এটা কেন সব থেকে ছোট দিন হচ্ছে বুঝতে পেরেছো? যে বুঝতে পারোনি একবার রিপিট দেখে নিও, যে বুঝতে পারোনি সে একবার রিপিট দেখে নিও। (23.5) এবং 66.5 যোগ করলে 90 হচ্ছে। পৃথিবী তার অক্ষের দিক থেকে যদি বলা হয় অক্ষেতে কতটা হেলে ঘুরছে সেটা 23.5, যদি বলা হয় কক্ষেতে কতটা হেলে ঘুরছে সেটা হচ্ছে 66.5 ডিগ্রি। একটা অক্ষ হয়, একটা কক্ষ হয়, একটা অ্যাক্সিস হয়, একটা প্লেন হয়, একটা অ্যাক্সিস একটা প্লেন। ঠিক আছে? বোর্ড ওয়ার্ক যেগুলো হচ্ছে সেগুলো পিডিএফ এ থাকবে না, বোর্ড ওয়ার্ক গুলো পিডিএফ এ থাকে না। আচ্ছা, একটু আগে আমি তোমাদেরকে বলছিলাম যে কর্কটক্রান্তি রেখাটা ভারতবর্ষের একেবারে মধ্যিখান থেকে গেছে, তাই তো? কর্কটক্রান্তি রেখাটা ভারতের একেবারে মধ্যিখান থেকে গেছে। তাহলে এই যে গেছে এইটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা। এটা প্রচুরবার প্রশ্ন আসে, কর্কটক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের উপর থেকে গেছে, এটা প্রচুরবার প্রশ্ন আসে। কর্কটক্রান্তি রেখা গেছে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম। প্রচুরবার প্রশ্ন এসছে কর্কটক্রান্তি রেখা ভারতের কোন কোন জায়গার উপর থেকে গেছে, কোন কোন রাজ্যের উপর থেকে গেছে। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম এই জায়গার উপর থেকে কর্কটক্রান্তি রেখা ক্রস করেছে। তো বেসিক্যালি এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা হয়ে যাচ্ছে আমাদের উষ্ণমণ্ডলের মধ্যে, এবং এই যে জায়গাটা যাচ্ছে সেটা সেই, তুমি বলতে পারো নাতিশীতোষ্ণ, বাট বেসিক্যালি এটা উপক্রান্তীয় অঞ্চলের মধ্যে যায়। ঠিক আছে? এত পর্যন্ত ক্লিয়ার? দেখো, কোনো একটা জায়গার অবস্থান বোঝাতে গেলে শুধুমাত্র সেই জায়গাটার, যদি আমি বলি এটার শুধুমাত্র এই জায়গাটাতে আমার অক্ষাংশগত অবস্থানটা হচ্ছে এইটা, যদি বলি 30 ডিগ্রিতে রয়েছে, যদি বলি 30 ডিগ্রিতে রয়েছে, তাহলে 30 ডিগ্রিতে যেগুলো রয়েছে সেটা কোনো একটা পার্টিকুলার জায়গা হচ্ছে না, হ্যাঁ, অনেকগুলো জায়গা হয়। 30 ডিগ্রি এখানটায় থাকতে পারে, 30 ডিগ্রি এখানে থাকতে পারে, 30 ডিগ্রি এখানে থাকতে পারে, কোনো একটা পার্টিকুলার জায়গা হয় না। তো কোনো একটা পার্টিকুলার জায়গা যদি আমি বোঝাতে চাই তাহলে আমার দুটো জিনিস এখানে দেখাতে হবে, একটা হচ্ছে ল্যাটিটিউড, একটা হচ্ছে লঙ্গিটিউড। মানে যদি আমি বলি 30 ডিগ্রি উত্তর এবং 85 ডিগ্রি পূর্ব, তাহলে দুটো লাইন ইন্টারসেক্ট যেটা করছে সেটা হচ্ছে জায়গাটা। তো কোনো একটা পার্টিকুলার জায়গা বোঝাতে গেলে আমাকে দুটো জিনিস দেখাতে হয়, একটা ল্যাটিটিউড, একটা লঙ্গিটিউড, একটা অক্ষাংশ, একটা দ্রাঘিমাংশ। এবার দ্রাঘিমাংশটা কি? অক্ষাংশ দিয়ে কি হচ্ছে, পৃথিবীকে উত্তর দক্ষিণে ভাগ করা হচ্ছে, অক্ষাংশ দিয়ে পৃথিবীকে উত্তর দক্ষিণে ভাগ করা হচ্ছে। কিন্তু এরকম কোন জিনিসটা দ্রাঘিমা বলে আলাদা করে কিছু, মানে পৃথিবীতে এরকম করে আলাদা কোনো রেখা নেই যেটা পৃথিবীকে পূর্ব পশ্চিমে সমান দুটো ভাগে ভাগ করছে, প্রাকৃতিক ওয়েতে নেই। তো আমাদেরকে একটা রেখা ধরে নিতে হয়েছে। পৃথিবীকে পূর্ব পশ্চিমে ঠিকঠাক করে ভাগ করার জন্য আমাদেরকে একটা রেখা ধরে নিতে হয়েছে, যে রেখাটা পৃথিবীকে পূর্ব পশ্চিমে ভাগ করছে। তো সেই রেখাটা হচ্ছে এইটা, এটা হচ্ছে সেই রেখাটা, এটার নাম হচ্ছে মূল মধ্য রেখা, এটার নাম হচ্ছে মূল মধ্য রেখা, প্রাইম মেরিডিয়ান বা মূল মধ্য রেখা হচ্ছে এইটা। এইটা লন্ডনের গ্রিনিচ শহরের ওপর থেকে গেছে, এই রেখাটা লন্ডনের গ্রিনিচ শহরের ওপর থেকে গেছে। লন্ডনের গ্রিনিচ শহরের ওপর থেকে যে রেখাটা গেছে সেটাকে আমরা কনসিডার করছি প্রাইম মেরিডিয়ান বা মূল মধ্য রেখা হিসাবে। এই রেখাটার পূর্ব দিকে যেটা রয়েছে সেটা পুরোটাই হচ্ছে পূর্ব গোলার্ধ, এই রেখাটার পশ্চিম দিকে যেটা রয়েছে সেটা পুরোটাই হয়ে যাচ্ছে পশ্চিম গোলার্ধ। এটা পূর্ব গোলার্ধ, এটা পশ্চিম গোলার্ধ। ঠিক আছে? আচ্ছা, আগে এটা বুঝিনি, তারপর আবার এটাতে আসবো। এবার দেখো দ্রাঘিমা গুলো আমরা কি করে ড্র করি, দ্রাঘিমা গুলো কি করে ড্র করা হচ্ছে সেটাকে দেখো। এটা হচ্ছে নিরক্ষরেখা, নিরক্ষরেখা নিয়ে তো কোনো কনফিউশন নেই, সব থেকে বড় রেখাটা ওটাই নিরক্ষরেখা। আর এইটা হচ্ছে সেই প্রাইম মেরিডিয়ান,
এইটা হচ্ছে প্রাইম মেরিডিয়ান, এটা হচ্ছে সেই মূল মধ্যরেখা যেটাকে আমরা ধরে নিয়েছি, যেটা পূর্ব পশ্চিমে ভাগ করতে গেলে এটাকেই ধরেই ভাগ করতে হবে। তো জাস্ট একটা ইমাজিন করো, একটা বলের চারিদিকেই তো জিনিসটা গোল করে ঘুরছে, আমাকে তো একটা পয়েন্ট ধরে নিতে হবে, তারপর থেকে তুমি ভাগটা করব, তাই না? তো এটা হয়ে যাচ্ছে আমাদের প্রাইম মেরিডিয়ান। প্রাইম মেরিডিয়ান এবং নিরক্ষরেখা যেখানে ক্রস করেছে একে অপরকে, প্রাইম মেরিডিয়ান এবং নিরক্ষরেখা যেখানে একে অপরকে ক্রস করেছে, সেই পয়েন্টটা থেকে আমি একটা লাইন ড্র করছি নিরক্ষরেখা পর্যন্ত, প্রাইম সরি পৃথিবীর কেন্দ্র পর্যন্ত। প্রাইম মেরিডিয়ান এবং নিরক্ষরেখা যেখানে একে অপরকে ক্রস করেছে, সেই পয়েন্টটা থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত আমি একটা রেখা ড্র করলাম। এবার এই যে লাইনটা আমি পেলাম, এই যে লাইনটা আমি পেলাম, সেই লাইনটার পূর্ব এবং পশ্চিমে আমি যদি কোণ আঁকি, ধরো আমি পশ্চিম দিকে 30 ডিগ্রির কোণ আঁকলাম, পশ্চিম দিকে 30 ডিগ্রির কোণ আঁকলাম, এই লাইনটা এসে ভূপৃষ্ঠে যেখানে টাচ করলো, সেখান থেকে যে দ্রাঘিমা রেখাটা হয়ে গেল, সেটা হয়ে যাচ্ছে 30 ডিগ্রি ওয়েস্ট দ্রাঘিমা রেখা। পৃথিবীর প্রাইম মেরিডিয়ানের সাথে পূর্ব পশ্চিমে কোনো একটি বিন্দুর কৌণিক দূরত্বকে বলা হচ্ছে দ্রাঘিমা রেখা। প্রাইম মেরিডিয়ানের সাথে এই যে প্রাইম মেরিডিয়ানটা রয়েছে, তার সাথে আমি একটা অ্যাঙ্গুলার ডিস্টেন্স বার করছি, তার সাথে আমি একটা কোণ বার করছি, করে যে দ্রাঘিমা রেখাটা আমি এখানে পাচ্ছি, সেটা হয়ে যাচ্ছে আমাদের দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখা কাকে বলে প্রশ্ন আসবে না, জাস্ট বোঝানোর জন্য বললাম, ঠিক আছে? এবারে টোটাল আমাদের 360টা দ্রাঘিমা রেখা রয়েছে, টোটাল আমাদের 360টা দ্রাঘিমা রেখা রয়েছে। দ্রাঘিমা রেখার মধ্যে এইটা হচ্ছে 0 ডিগ্রি, এটার ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে লন্ডনের গ্রিনিচ শহরের ওপর থেকে গেছে, এটা লন্ডনের গ্রিনিচ শহরের ওপর থেকে গেছে, গ্রিনিচ শহরের ওপর থেকে গেছে, তাই এটাকে গ্রিনিচ মিন টাইম, জিএমটি বলা হয়, গ্রিনিচ মিন টাইম। মূল মধ্যরেখা, এটাই তো মূল মধ্যরেখা, প্রাইম মেরিডিয়ান এতক্ষণ ধরে বলছি, যেটা আমাদের গ্রিনিচ শহরের ওপর থেকে গেছে, যেটা গ্রিনিচ শহরের ওপর থেকে গেছে, এটাই হচ্ছে প্রাইম মেরিডিয়ান বা মূল মধ্যরেখা। এটা কি মেন ধরে নেওয়া হয়, এরপরে আমাকে এইটাকে দিয়ে অন্যগুলো আমি ড্র করে থাকি, ঠিক আছে? মান মন্দির, মান মন্দির কি সেটা? মানে প্রশ্নটা কি একটু বলো, মান মন্দির বলে কি বলছেন, প্রশ্নটা বুঝতে পারছি না। এটা হচ্ছে 0 ডিগ্রি, যেটাকে মূল মধ্যরেখা বলা হচ্ছে, এর এক্স্যাক্টলি অপোজিটে যেটা রয়েছে সেটা হচ্ছে 180 ডিগ্রি, এর এক্স্যাক্টলি অপোজিটে রয়েছে সেটা হচ্ছে 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি রেখাটাকে বলা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা, এটাকে বলা হয় আন্তর্জাতিক তারিখ রেখা। এটাকে বলা হয় আন্তর্জাতিক তারিখ রেখা। ওকে, এটাকে বলা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। জিএমটি যেটা গ্রিনিচ মিন টাইম, জিএমটি থেকে যত পূর্ব দিকে যাওয়া হবে, যত পূর্ব দিকে এগোনো হবে, তত টাইমটা প্লাস হয়। এই লাইনটা থেকে যত তুমি পূর্ব দিকে এগোবে, তত তোমার টাইমটা প্লাস হবে, তত তোমার টাইমটা এখানে বাড়বে।
ঠিক আছে। আন্তর্জাতিক তারিখ রেখার মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ডেট লাইন। এখান থেকে যত তুমি পূর্ব দিকে যাবে তোমার টাইমটা তত প্লাস হবে, সেটা একটা হিসেব করেই হয়ে থাকে। এবার দেখো, ভাবো একটা বল রয়েছে, বলটাকে তুমি একটা দিক থেকে শুরু করে এইভাবে জিনিসটাকে তুমি বলছো বলের, আচ্ছা ধরো এইটা ধরে নাও এটা একটা বল, এবার এখান থেকে বলছো টাইমটা বাড়ছে 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 বাড়ছে, হয়তো আবার গোল করে তো ঘুরেই যাবে, এরকম কি হয়? না। তো বলটা যেখান থেকে আমি প্রাইম মেরিডিয়ান ধরেছি তার এক্স্যাক্টলি অপোজিট সাইডটাকে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল ডেট লাইন বা আন্তর্জাতিক তারিখ রেখা। সেই জায়গাটাতে কি হচ্ছে, এই দিক থেকে যত এদিকে যাওয়া হয় তোমার টাইমটা প্লাস হয়। কি করে প্লাস হচ্ছে আমি বলছি। এবার যখনই তুমি এই লাইনটাকে, যে ব্যাকাটারা লাইনটা রয়েছে, এই লাইনটাকে যখনই তুমি ক্রস করে দিচ্ছ তখন তোমার ডেট, তারিখ, তারিখের পরিবর্তন হয়। ধরো এইখানে রয়েছে তোমার 5 তারিখ, এই লাইনটা যেই ক্রস করবে এখানে হয়ে যাবে 4 তারিখ। এটা তারিখের পরিবর্তন হয়, এই জন্য এটাকে বলা হয় আন্তর্জাতিক তারিখ রেখা। 4 তারিখ ছিল, এই লাইনটাকে তুমি ক্রস করলে এখানে এলে তুমি 5 তারিখে চলে গেলে, এটাকে বলা হয় আন্তর্জাতিক তারিখ রেখা। এবার আসছি যে যে টাইমটা যে চেঞ্জ হচ্ছে এটা কি করে চেঞ্জটা হচ্ছে। দেখো এই যে টোটাল, এগুলো তোমাদের আসবে না, জাস্ট একটুখানি বুঝিয়ে দিচ্ছি। এই যে টোটালটা আমাদের রয়েছে, আমাদের কতগুলো দ্রাঘিমা রেখা রয়েছে? 360টা দ্রাঘিমা রেখা রয়েছে। আমাদের 360টা দ্রাঘিমা রেখা রয়েছে। এবার 360টা দ্রাঘিমা রেখা কতক্ষণে চেঞ্জ হচ্ছে, মানে পৃথিবী একবার ঘুরছে কতক্ষণে? 24 ঘন্টায়। পৃথিবী 24 ঘন্টাতে, পৃথিবী 24 ঘন্টাতে মুভ করছে তাহলে 360 ডিগ্রি, তাই তো? টোটাল আমাদের 360টা রয়েছে দ্রাঘিমা রেখা, তাহলে পৃথিবী একবার এখানে শুরু করে আবার এই জায়গাটা ফিরতে সময় লাগছে 324 ঘন্টা। তো পৃথিবী 360 ডিগ্রি ঘুরছে 24 ঘন্টায়, এইটুকু ক্লিয়ার? পৃথিবী 360 ডিগ্রি ঘুরছে 24 ঘন্টায়, তাহলে পৃথিবী 1 ডিগ্রি মানে 1 ঘন্টায় কতটা যাচ্ছে? 1 ঘন্টায় সে কতটা যাচ্ছে? 15 ডিগ্রি। 1 ঘন্টায় যাচ্ছে সে 15 ডিগ্রি। 1 ঘন্টায় সে মুভ করছে 15 ডিগ্রি। তো বেসিক্যালি যদি এই দিক থেকে এই দিকে যাওয়া হয়, পূর্ব দিকে যাওয়া হয়, সেক্ষেত্রে টাইমটা প্লাস হয়, এই দিক থেকে এদিকে গেলে টাইমটা মাইনাস হয়। তো ধরে নাও সকাল 10টা, সকাল 10টায় 0 ডিগ্রিতে সকাল 10টা বাজে, সেই সময় 30 ডিগ্রি ইস্টে কত বাড়বে? 1 ঘন্টা, 15 ডিগ্রিতে 1 ঘন্টা যোগ হচ্ছে, 30 ডিগ্রিতে কতক্ষণ যোগ হবে? 30 ডিগ্রিতে কতক্ষণ যোগ হবে? 12টা বাজবে, 2 ঘন্টা যোগ হবে। এই সময় বাজবে 12 PM, দুপুর 12টা বাজবে। তুমি 30 ডিগ্রি ওয়েস্টে যাও, পিছন দিকে এসো, তোমার টাইম কতটা চেঞ্জ হবে? 2 ঘন্টা কমে যাবে। এখানে বাজবে 8 AM, 8 AM। বুঝতে পারলে? যত পূর্ব দিকে যাওয়া হচ্ছে তত টাইমটা প্লাস হয়, যত পশ্চিম দিকে যাওয়া হয় তত টাইমটা মাইনাস হয়। ঠিক আছে? এবারে এইটা হচ্ছে জিএমটি, এইটা হচ্ছে জিএমটি, এটা গ্রিনিচ মিন টাইম, এটা হচ্ছে প্রাইম মেরিডিয়ান, জিএমটি। আর এইটা হচ্ছে ভারতবর্ষ, ভারতবর্ষে রয়েছে আইএসটি, আমি আইএসটিটাও বলে দিচ্ছি, এটা হচ্ছে ভারতবর্ষ। 15 ঘন্টা, 15 ডিগ্রিতে 1 ঘন্টার পার্থক্য হয়, তাহলে 30 ডিগ্রিতে 2 ঘন্টার পার্থক্য হবে, তাই 2 ঘন্টা করে দেখালাম, ওখানে 30 ডিগ্রি ছিল বলে। 15 ডিগ্রি পূর্ব দিকে গেলে 1 ঘন্টার টাইম প্লাস হয়, 15 ডিগ্রি পশ্চিম দিকে গেলে 1 ঘন্টার টাইম মাইনাস হয়। কি করা হচ্ছে? কি করা হচ্ছে? কেন করা হচ্ছে ম্যাম? ক্লাস কেন করা হচ্ছে? যাতে তোমরা পাস করো তার জন্য। এটা হচ্ছে জিএমটি আর এটা হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষেরও একটা স্ট্যান্ডার্ড মেরিডিয়ান ধরে নেওয়া হয়, ওই মেরিডিয়ানে যা টাইম পুরো ভারতবর্ষে সেই টাইমটাই ধরা হয়। তো আমি যত কি বললাম, এদিক থেকে এদিকে আসলে টাইমটা প্লাস হয়, এদিক থেকে এদিকে আসলে টাইমটা প্লাস হচ্ছে। তো জিএমটি, জিএমটি হচ্ছে এটা, জিএমটি হচ্ছে এটা, জিএমটি থেকে ভারতবর্ষ, ভারতবর্ষ মানে আইএসটি, ভারতবর্ষের এটার ভ্যালুটা হচ্ছে আইএসটি। আইএসটি কি আমি বলে দিচ্ছি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, ভারতীয় প্রমাণ সময়, ভারতীয় প্রমাণ সময়, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। এখান থেকে এদিকে গেলে
টাইমটা যোগ হবে। কত যোগ হবে? 5.5 ঘন্টা। তো লন্ডনের থেকে আমরা 5.5 ঘন্টা এগিয়ে আছি। পূর্ব দিকে গেলে যোগ হয়, এটুকু ধরে নাও। পূর্ব দিকে গেলে যোগ হয়, পশ্চিম দিকে গেলে বিয়োগ হয়। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, তাই জন্য পূর্ব দিকে গেলে যোগ হবে, পশ্চিম দিকে গেলে বিয়োগ হবে। জিএমটি হচ্ছে এইটা, এটা হচ্ছে ভারত। ভারত এবং জিএমটির মধ্যে টাইমের পার্থক্য হচ্ছে 5.5 ঘন্টা। জিএমটি থেকে ভারতবর্ষ 5.5 ঘন্টা এগিয়ে রয়েছে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ভারতবর্ষের পূর্বতম এবং পশ্চিমতম বিন্দু। ভারতবর্ষের পূর্বতম বিন্দু কোনটা? ভারতবর্ষের পূর্বতম বিন্দু হচ্ছে কিবেথু। কিবেথু হচ্ছে ভারতবর্ষের পূর্বতম বিন্দু। এটা এখানে অবস্থিত, অরুণাচল প্রদেশে অবস্থিত কিবেথু। অরুণাচল প্রদেশে অবস্থিত। ভ্যালু হচ্ছে 97°25' ইস্ট। এটা হচ্ছে ভারতের পূর্বতম বিন্দু। কিবেথু হচ্ছে নাম। ভারতবর্ষের পশ্চিমতম বিন্দু হচ্ছে এটা। ভারতের পশ্চিমতম বিন্দু হচ্ছে এটা 68°7' ইস্ট। এটা হচ্ছে গুজরাটে, গুয়ারমোটা। এটাকে গুয়ারমোটাও বলা হয়, সার্ক্রিকও বলা হয়। ভারতের পশ্চিমতম বিন্দু। ঠিক আছে, এবার দেখো, আমি এক্ষুনি বললাম 30°তে 15°তে 1 ঘন্টা টাইমে পার্থক্য হয়ে যায়। 15°তে 1 ঘন্টা টাইমের পার্থক্য হয়ে যায়। তাহলে 30°তে তো 2 ঘন্টা পার্থক্য হয়ে যাওয়ার কথা। তো ভারতের পূর্বতম এবং পশ্চিমতম বিন্দুর মধ্যে অলমোস্ট 30° পার্থক্য রয়েছে। অলমোস্ট, একটা 97, একটা 68। তো ভারতের এরকম কি হয় যে কোনো একটা জায়গায় একটা টাইম, অন্য একটা জায়গায় অন্য একটা টাইম, এরকম কি হয়? না, হয় না। কেন হয় না? তার কারণ ভারতবর্ষ, পুরো ভারত জুড়েই একটাই টাইম হয়। এই যে মেরিডিয়ানটা রয়েছে, এই যে দ্রাঘিমা রেখাটা রয়েছে, এই দ্রাঘিমা রেখার ওপর যে টাইমটা হয়, পুরো ভারতবর্ষের সেই টাইমটাকেই ধরা হয়। এই দ্রাঘিমা রেখাটাকে বলা হচ্ছে আইএসটি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, ভারতীয় প্রমাণ সময় 82.5° পূর্ব। এইটা হচ্ছে তার ভ্যালু। এটা হচ্ছে তার ভ্যালু। এই ভ্যালুটাতে যে টাইমটা হয় পুরো ভারতে, সেই টাইমটাকেই ধরে নেওয়া হয়। ঠিক আছে, এটা হচ্ছে আইএসটি। আইএসটি কোথায় দিয়ে গেছে? আইএসটি গেছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, অন্ধ্রপ্রদেশের মধ্যে থেকে গেছে। আইএসটি এবং ট্রপিক অফ ক্যান্সার, কর্কটক্রান্তি রেখা কোথায় ক্রস করেছে? আইএসটি এবং ট্রপিক অফ ক্যান্সার ক্রস করেছে কোরিয়া ডিস্ট্রিক্টে। ছত্তিশগড়ের কোরিয়া ডিস্ট্রিক্টে এই দুটো ক্রস করেছে। 82.5°, 82°30' ইস্ট। 82.5°। ক্লিয়ার? বুঝেছো? ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? না, ডিস্ট্রিক্ট আসে না। ভারতের অবস্থান, আয়তনটা পৃথিবীতে টোটাল 7 নম্বর। ভারতের আগে 6টা দেশ রয়েছে, আয়তনের দিক থেকে ভারত 7 নম্বর। ভারতের আগে রয়েছে কি? রাশিয়া, কানাডা, আমেরিকা, চায়না, ব্রাজিল, অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে ইন্ডিয়া। ঠিক আছে, গুয়ারমোটা মানে পশ্চিমতম বিন্দু, এবং কিবেথু সেটা হচ্ছে সিজি মানে ছত্তিশগড়। কিবেথু হচ্ছে পূর্বতম বিন্দু। এই দুটোর মধ্যে টাইমের পার্থক্য, যেটাকে আমি বলছিলাম অলমোস্ট 2 ঘন্টার পার্থক্য, সেটা অ্যাকচুয়ালি কত? সেটা অ্যাকচুয়ালি হচ্ছে 1 ঘন্টা 57 মিনিট।
সেটা অ্যাকচুয়ালি হচ্ছে 1 ঘন্টা 57 মিনিট। তো পূর্বতম এবং পশ্চিমতম বিন্দুর মধ্যে টাইমের ডিফারেন্সটা সেটা হচ্ছে 1 ঘন্টা 57 মিনিট। ওকে, আচ্ছা, ভারতবর্ষের টোটাল যা আয়তন রয়েছে সেটা পৃথিবীর আয়তনে 2.4%। পৃথিবীর যা স্থলভাগ রয়েছে তার 2.4% এটা হচ্ছে ভারতবর্ষের আয়তন। যেটা আমি অলরেডি বললাম যে কর্কটক্রান্তি রেখা, কর্কটক্রান্তি রেখা এবং আইএসটি সেই দুটো ক্রস করেছে কোথায়? সে দুটো ক্রস করেছে ছত্তিশগড়ের কোরিয়া ডিস্ট্রিক্টে, ছত্তিশগড়ের কোরিয়া ডিস্ট্রিক্টে। এরপর শুধুমাত্র বাউন্ডারিটা বাকি আছে, সেটা নেক্সট ডে করাবো। এত পর্যন্ত কোশ্চেনে কারোর কোথাও ডাউট আছে? এত পর্যন্ত কারোর কোথাও ডাউট আছে? চলো টাটা, যাও, কাল কাল দেখা হচ্ছে আবার।